স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশ সুখবর জানাতে বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে এয়ার লাইসেন্সগুলোর ছাড় পেলে অ্যারোনটিক্যাল ও নন অ্যারোনটিক্যাল চার্জ। সাংবাদিক খাশোগিকে হত্যার অনুমোদন দিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স, মার্কিন তদন্ত প্রতিবেদন প্রকাশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। সাথে আছে আমি রোমানা আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করল বাংলাদেশ। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপির ত্রিবার্ষিক মূল্যায়নের পর এই ঘোষণা দেয়া হলো। আর এই মূল্যায়ন বার্তার জানাতে বিকেলে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2018 সালে উন্নয়নশীল দেশে উত্তরণে সিডিপির সব শর্ত পূরণ করে বাংলাদেশ। অপেক্ষা ছিল সংস্থাটির পরপর দুটি ত্রিবার্ষিক পর্যালোচনায় উত্তরণের মানদণ্ড ধরে রাখা, যা এরই মধ্যে পূরণ করেছে বাংলাদেশ। মাথাপিছু আয়, মানব সম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা 3 সূচকে এগিয়ে বাংলাদেশ। অবশেষে নিউ ইয়র্কে বৈঠক শেষে সুপারিশ পাওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা এলো। যদিও আনুষ্ঠানিক উত্তরণ ঘটবে আরও 5 বছর পর। দেশ ও জাতির কাছে এই খবর পৌঁছে দিতেই বিকেল 4টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অ্যারোনটিক্যাল ও নন অ্যারোনটিক্যাল চার্জে ছাড় পেল বিমান সংস্থাগুলো। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, করোনা মহামারীতে বিমান সংস্থাগুলোর ক্ষতির কথা চিন্তা করে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার্জ মওকুফ করা হয়েছে। তবে বিমান সংস্থাগুলো 1 বছরের জন্য ছাড় চেয়েছিল, তবে যা পেয়েছে তাতেই খুশি তারা। জসিম জুয়েলের রিপোর্ট। করোনা মহামারীতে দীর্ঘ সময় ফ্লাইট চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছিল বিমান সংস্থাগুলো। এই সময়ে আয় না থাকলেও খরচ ছিল স্বাভাবিক সময়ের মতোই। ফলে বিপর্যয়ের মুখে পড়ে দেশীয় এয়ারলাইন্সগুলো। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও শেষ পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অ্যারোনটিক্যাল চার্জের 7 মাসের পূর্ণ ছাড় পেয়েছে দেশীয় এয়ারলাইন্সগুলো। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, চার্জ মওকুফের ফলে করোনায় বিপর্যস্ত এয়ারলাইন্সগুলো ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। এয়ারোনটিক্যাল চার্জগুলো আগামী ডিসেম্বর পর্যন্ত তাদেরকে পুরোপুরি মওকুফ করা হয়েছে আমাদের এই এয়ারোনটিক্যাল চার্জ ডোমেস্টিক এয়ারলাইন্সগুলোর জন্য। আজকে আমরা নন এয়ারোনটিক্যাল চার্জও আমরা তাদেরকে মওকুফ দিয়েছি, সেটা হলো তাদের 3 মাস এবং 4 মাস। এয়ারলাইন্সগুলোর আরও বেশি ছাড়ের দাবি থাকলেও সরকার যেটা ভালো মনে করেছে তাই করা হয়েছে। এর ফলে বেবিচক ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। কয়েকটা প্রপোজাল ছিল, এর মধ্যে যেটা নাকি সরকার পক্ষ থেকে আমাদের অর্থ মন্ত্রণালয়, এগুলো আমাদের মোকাট হয়ে পরে অর্থ মন্ত্রণালয় এটা ভেটিং হয়েছে, ভেটিং হয়ে যেটা যুক্তিসম্মত মনে করেছে ওটি দিয়েছে এবং আমি মনে করি অনেক ভালোই আমরা দিয়েছি। তবে বেসরকারি এয়ারলাইন্সগুলো বলছে, দাবি পুরোটা না মিটলেও যেটুকু সহযোগিতা পাওয়া গেছে তাতেই তারা খুশি। খুব বেশি আমরা আসলে বেনিফিট পাইনি, তারপর আমি বলবো যে বর্তমান সরকার এবং সিভিল এভিয়েশন অথরিটি যেখানে আমাদেরকে আসলে আমাদের পাশে থাকার চেষ্টা করেছে, এই চেষ্টাটা যেন অব্যাহত থাকে এবং ভবিষ্যতে যেন আমাদের পাশে থেকে আমাদের ব্যবসাকে সামনের দিকে এগিয়ে যাওয়াটা সুযোগ করে দেন। চার্জ বাবদ প্রতি মাসে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আয় 90 থেকে 100 কোটি টাকা, কিন্তু মার্চ থেকে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় আয় প্রায় শূন্যের কোটায় নামে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। গাজীপুরের কাশিমপুর কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর আল জাজিরায় ভিত্তিহীন সংবাদ প্রচারের সাথে কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মন্ত্রী। চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে এসব কথা জানান। ইরফাজ নূরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। সকালে পুলিশ সুপার কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কাশিমপুর কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হবে, প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। পোস্টমর্টমের পরে আমরা সঠিকভাবে বলতে পারবো যে কেন এই মৃত্যুটা হয়েছে এবং এটা আমরা ইনকোয়ারি কমিটি যেটা বললেন সেগুলো আমাদের প্রয়োজন বোধে আমরা করব।
আল জাজিরায় কী উদ্দেশ্যে ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে এবং কারা এর পেছনে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা খতিয়ে দেখব কেন এই মিথ্যা নিউজ, কেন এই বানোয়াট নিউজ আপনারা এই প্রচার করবে, সেইগুলোর উদ্দেশ্যটা কি, সেগুলো আমরা সবই দেখছি। সন্ত্রাস, জঙ্গি দমন সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সক্ষম বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গি দমন বলুন, সন্ত্রাস দমন বলুন, বনদস্যু সারেন্ডার বলুন, চরমপন্থী সারেন্ডার বলুন, সবই পুলিশের ভূমিকা একদম উজ্জ্বল ভূমিকা রেখেছে বলেই আজকে আমরা সেই জায়গাটাতে যেতে পেরেছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র, শিক্ষা উপমন্ত্রী, সংসদ সদস্য, চট্টগ্রামের ডিআইজি, পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এই পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নোয়াখালী বেগমগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, বিবস্ত্র ভিডিও ধারণ, অপহরণ, গ্রেফতার 2। বিরতির পর আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। নোয়াখালী বেগমগঞ্জে এক মাদ্রাসা ছাত্রী বিবস্ত্রের ভিডিও ভাইরাল করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযুক্তদের বিরুদ্ধে ওই ছাত্রীকে একাধিকবার অপহরণ করে ধর্ষণের অভিযোগ রয়েছে। সর্বশেষ 2 মাস আগে তাকে অপহরণ করা হয়। এই ঘটনায় মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে 2 জনকে। নোয়াখালী প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। 2020 সালের 24 ডিসেম্বর চেতনানাশক ওষুধ শুকিয়ে মাকে অচেতন করে মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে বেগমগঞ্জের হীরাপুর গ্রামের সন্ত্রাসী ইমন ও রাসেলের বিরুদ্ধে। এখনো মেয়ের সন্ধান পায়নি মা। 3 দিন পরে আমার ঘরে ঢুকি, আমারে ঘুমের ওষুধ খাওয়াই, এরা আমার মেয়ের উলঙ্গ করি, ভিডিও করি, এগুলা সব লোকজনের সাথে দিয়ে দিছে। 2018 থেকে ইমন রাসেলদের উত্ত্যক্তের শিকার ও শিক্ষার্থী। ওই বছরের 13 মার্চ রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা। পরে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়। এখানে দোকানে টাকা পাবো, বুঝলেন, এদের কাছে ভাই বক্কার কাছে টাকা করছে, রিগুনা আমারে জোর জব্বর করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে রিগুনা আমারে কার ঘরে বলে দিয়ে এখানে পুলিশ তো উলঙ্গভাবে ছবি টবি উঠাই গনে ফেসবুকে ছাড়িয়ে দিছে। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, ইমন রাসেলদের অত্যাচারে শুধু এ পরিবারটি নয়, স্থানীয়রা ভুক্তভোগী। এদের প্রত্যেকের নামে রয়েছে মামলা। এই ছেলেগুলোর বিচার চাই। আমি আমার মেম্বার সহ মহিলা সমাজ থানা বুঝছেন না। এখন এটা তো আমাদের সালিশ করার একটা না, এটা হলো আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অভিযোগ করব, আইন শৃঙ্খলা বাহিনী এটা মামলা নেবে, কোর্ট বিষয়টা দেখবে। পুলিশ বলছে বিষয়টি তাদের নজরে আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারে কাজ করছে একাধিক টিম। টিমের মা ডিউটি আক্তার বাদী হয়ে থানায় 2টা পৃথক অভিযোগ দায়ের করে তৎপ্রেক্ষিতে নারী শিশু নির্যাতনের একটা পর্নোগ্রাফি অ্যাক্টে মামলা হয়। মামলা 4 জন এজার নামে আসামি। আমরা ইতিমধ্যে 2 জনকে আটক করেছি এবং অন্যান্য আসামিদের গ্রেফতার সহ ভিকটিম উদ্ধারের অভিযান চলছে। কয়েক মাস আগে একলাসপুরের ঘটনার রেশ কাটতে না কাটতে নতুন করে ঘটল আরেক নির্মমতা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদে এলাকাবাসীর অর্থ ও স্বেচ্ছাশ্রমে নির্মিত হয়েছে 400 ফুট দৈর্ঘ্যের কাঠের সেতু। এতে নদ পারাপারে আপাত দুর্ভোগের অবসান হয়েছে 2 ইউনিয়নের লক্ষাধিক বাসিন্দার। তবে স্থায়ী পাকা সেতু নির্মাণের দাবি তাদের। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের রিপোর্ট জানাচ্ছেন শামুর ইসলাম। আড়িয়াল খাঁ পারাপারে দুর্ভোগের অন্ত ছিল না রায়পুরার আমিরগঞ্জ ও চর আড়ালিয়া ইউনিয়নের 22 গ্রামের মানুষের। বড় হাটবাজার ও মাধ্যমিক বিদ্যালয় না থাকায় বেশি দুর্ভোগে ছিলেন চর আড়ালিয়া ইউনিয়নবাসী। দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন একটি পাকা সেতু নির্মাণের। দাবি বাস্তবায়ন না হওয়ায় নিজেরা উদ্যোগী হয়ে নির্মাণ করেছেন 400 ফুট দীর্ঘ কাঠের সেতু। বেশি হতে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে, যে আমাদের স্কুলে যেতে পারতেছে, ছেলেমেয়েরা সুন্দরভাবে আসা যাওয়া করতে পারতেছে। সাধারণ কাঠের ব্রিজে যতটুকু উপকার হয়েছে এটা বললা শেষ করা যাবে না। আগে তো মনে করেন নৌকাটা নিয়ে পূজা করে বাইতে দরজা লয়ে যায়। সাময়িক দুর্ভোগের অবসান হলেও স্থায়ী পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। নিজস্ব অর্থায়নে আমরা একটা কাঠের সেতু করেছি। এখন আমাদের দাবি যাতে আমরা পাথরের একটি ব্রিজ পাই। এই ব্রিজটিকে স্থায়ী এবং পাকা করণীয় দাবি জানাচ্ছি। মাছিমনগরে আড়িয়াল খাঁ নদে পাকা সেতু নির্মাণের একটি প্রকল্প প্রস্তাব পাশের অপেক্ষায় আছে বলে জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
নতুনভাবে তৈরি করার জন্য আমাদের প্রস্তাব করা হয়েছে এবং সেই প্রস্তাবে আমরা ইতিমধ্যেই একটা প্রিলিমিনারি যেটাকে বলা হয় ডিপিপি তৈরি হয়ে গেছে। এটা অনুমোদন হলেই আমরা বাস্তবায়নে যাব। জনদুর্ভোগ বিবেচনায় শিগগিরই পাকা সড়ক ও সেতু নির্মাণের দাবি নরসিংদীর চরাঞ্চলবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন। কোভিড-19-এ 24 ঘন্টায় 11 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 8,395। করোনায় মৃত্যু হার 1.54%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 357তম দিনে দেশে 15,032 জনের নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা 470। মোট শনাক্ত 5,45,424। নতুন 743 জন সহ সুস্থ 4,95,498 জন। করোনায় দৈনিক সংক্রমণ হার 3.13%। এ পর্যন্ত শনাক্ত হার 13.57%। সুস্থতার হার 90.85%। দেশে এখন পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 40 লাখের বেশি। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশ, সুখবর জানাতে বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে এয়ার লাইসেন্সগুলো ছাড় পেলে অ্যারোনটিক্যাল ও নন অ্যারোনটিক্যাল চার্জ। সাংবাদিক খাশোগিকে হত্যার অনুমোদন দিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স, মার্কিন তদন্ত প্রতিবেদন প্রকাশ। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। 21-এর সাথেই থাকুন।